বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদুর রহমান, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে টেক কোয়েশনের উপর একটি ক্লাস নিয়েছিলাম। আজকেও টেক কোয়েশনের উপরে ক্লাস নিব। আমি গত ক্লাসে টেক কোয়েশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে টেক কোয়েশনের যে সাধারণ নিয়ম, এটা হালকাভাবে তোমাদের সামনে একটু উপস্থাপন করব, কারণ গত ক্লাসে আমি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। টেক কোয়েশন, টেক মানে জুড়ে দেওয়া, কোয়েশন মানে প্রশ্ন, সুতরাং টেক কোয়েশন মানে প্রশ্ন জুড়ে দেওয়া। অর্থাৎ কনভারসেশনের সময় আমরা যে সমর্থনসূচক কিছু প্রশ্ন জুড়ে দিই, তাই হচ্ছে টেক কোয়েশন। টেক কোয়েশন মূলত দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ টেক আর একটা নেগেটিভ টেক। এখন প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেকটা হয় নেগেটিভ, আর প্রদত্ত সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে টেকটা হয় অ্যাফার্মেটিভ। একটু দেখো, তোমাদের মনে করার জন্য আমি ক্লাসটা একটু হালকা রিভিউ করতেছি। যেমন হইল, the boy is playing ক্রিকেট। এই বাক্যটিকে টেক করতে হবে। তাহলে প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে টেকটা হবে নেগেটিভ। তাহলে প্রদত্ত সেন্টেন্সটি আবার লিখতে হবে, দি বয় ইজ প্লেইং ক্রিকেট, কমা, তাহলে বাক্যে অক্সিলারি ভার্ব আছে, নিয়ে গেলাম ইজ। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ হবে নেগেটিভ, ইজন্ট দি বয়, এটা পুরুষবাচক শব্দ, সাবজেক্ট। টেক কোয়েশন এটার প্রনাউন হবে হি। এই হলো বাক্য অ্যাফার্মেটিভ বলে টেকটা হয় নেগেটিভ। এখন আবার দেখো, বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে টেকটা কিভাবে হবে। যেমন কইল, the boy is not playing ফুটবল। প্রদত্ত সেন্টেন্সটি আবার লিখতে হবে, the boy is not playing ফুটবল, কমা দিতে হবে। তাহলে বাক্যটা নেগেটিভ, টেক হবে অ্যাফার্মেটিভ। বাক্য অক্সিলারি ভার্ব আছে ইজ। দি বয় এর প্রনাউন হইল হি। এই হইল অ্যাফার্মেটিভ টেক। গত ক্লাসে আমরা এই জিনিসগুলোই একটু আলোচনা করেছিলাম। এখন আমি আমার মূল আলোচনায় চলে যাব, তোমরা একটু খেয়াল করো। প্রদত্ত সেন্টেন্সটি যদি বডিযুক্ত, অর্থাৎ এভরিবডি, সামবডি, নোবডি হয়, তাহলে টেক কোয়েশনের সাবজেক্ট এগুলার পরিবর্তে দে হয়। যেমন একটা বাক্য খেয়াল করো, এভরিবডি hates a liar। এখন এটারে যদি আমরা ঠাক করে দিতে হবো, এভরিবডি হেটস এ লায়ার, তাহলে এভরিবডি
তাহলে তার পরিবর্তে ট্যাগ কোশ্চেনে কি ব্যবহার করতে হবে? দে। ট্যাগ কোশ্চেনে ব্যবহার করতে হবে দে। তাহলে প্রদত্ত সেন্টেন্সটি আবার লিখতে হবে, এভরিবডি হেটস এ লায়ার, কমা। তাহলে এই বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে ডু বা ডাজের সাহায্য নিয়ে সাবজেক্ট অনুসারে, পার্সন অনুসারে ডু বা ডাজের সাহায্য নিয়ে এটা ট্যাগ করতে হবে। বাক্যটা অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ডু বা ডাজের সাহায্য নিতে হবে। তাহলে আমরা এভরিবডির পরিবর্তে যেহেতু দে, দের সাথে ডু, এর সাথে ডু, যেহেতু অ্যাফার্মেটিভ হবে নেগেটিভ, তাহলে ডোন্ট দে। এই হলো ট্যাগ। এখন আরেকটি বাক্য আমরা খেয়াল করি, nobody trusts a liar. Nobody trusts a liar. প্রদত্ত বাক্যটি আমরা আবার লিখি, nobody trusts a liar. তাহলে এই বাক্যটা নেগেটিভ, তাহলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। এই বাক্যেরও কোনো অক্সিলারি ভার্ব নাই। বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে সাবজেক্ট অনুসারে বা পার্সন অনুসারে ডু বা ডাজের সাহায্য নিতে হবে। তাহলে নোবডির পরিবর্তে যেহেতু দে, তাহলে দের সাথে ডু, তাহলে ডু দে। এই হলো বডিযুক্ত, অর্থাৎ সামবডি, এভরিবডি, নোবডি থাকলে ট্যাগ কোশ্চেনে দে ব্যবহার করতে হয়। এখন আমরা আরেকটা রুল ফলো করব। ফলো করব। সেন্টেন্সে যদি থিং যুক্ত, অর্থাৎ সামথিং, এভরিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, নাথিং থাকে, তাহলে এক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে ইট ব্যবহার করতে হবে। সেন্টেন্সে, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটি যদি এভরিথিং, সামথিং, নাথিং এগুলা থাকে, তাহলে তার পরিবর্তে ট্যাগ কোশ্চেনে ইট ব্যবহার করতে হবে। যেমন হইল, everything is possible। এখন এটারে ঠাক করতে হবে। প্রদত্ত সেন্টেন্সটা আবার লিখলাম, everything is possible। তাহলে আমরা বলছিলাম কি, এভরিথিং, সামথিং, নাথিং এগুলার পরিবর্তে ইট। তাহলে বাক্য অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ নিয়ে গেলাম। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগটা হবে নেগেটিভ। তাহলে ইজন্ট, এভরিথিং এর পরিবর্তে ইট, ইজন্ট ইট। তাহলে আমরা আরেকটা বাক্য খেয়াল করি, হলো
নাথিং ইজ ইম্পসিবল। এটা ঠাক করার কথা হলো নাথিং ইজ ইম্পসিবল। তাহলে প্রদত্ত সেন্টেন্সটা আবার লিখলাম, নাথিং ইজ ইম্পসিবল। তাহলে ঠাকটা অক্সিলারি ভার্ব আছে, যেহেতু বাক্যটা নেগেটিভ ঠাকটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে ইজ ইট, ইজ ইট। আমরা আরেকটা রুল ফলো করব। যদি প্রদত্ত সেন্টেন্সে অল অফ ইউ, অল অফ দেম, অল অফ আস থাকে, তাহলে এই ধরনের বাক্যে কাজটা কিভাবে করতে হয় তোমরা একটু খেয়াল করো। দেখো, all of us are playing ক্রিকেট। এখন এই বাক্যটা যদি আমরা ঠাক করি, এই ধরনের বাক্যে অল অফ আস, অল অফ দেম, অল অফ ইউ, মোস্ট অফ দেম যদি এরকম থাকে, তাহলে প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা থাকবে ঠ্যাগ কোয়েশ্চেনে সেটাকে সাবজেক্ট হিসাবে নিতে হবে। কি বললাম যে অল অফ আস, অল অফ দেম, অল অফ ইউ যদি এরকম থাকে, তাহলে ঠ্যাগ কোয়েশ্চেন করার সময় এই প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা থাকবো এই ঠ্যাগ কোয়েশ্চেনে সেটাকে সাবজেক্ট হিসাবে নিতে হবে। তাহলে প্রদত্ত সেন্টেন্সটা আমরা আবার লিখি, অল অফ আস আর প্লেইং ক্রিকেট, কমা বাক্যটা অ্যাফার্মেটিভ, একটা হবে নেগেটিভ। বাক্যের অক্সিলারি ভার্ব আছে আর নিয়ে গেলাম, যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে নেগেটিভ। প্রিপোজিশনের পরে আস, তার মানে এটা অবজেক্ট, এটা সাবজেক্টিভ রূপ উই, তাহলে আরন্ট উই। এরপরে আমরা আরেকটা বাক্য খেয়াল করি, যে বলল মোস্ট অফ দেম attend the meeting। এখন এটা যদি আমরা ঠাক করি, তাহলে প্রদত্ত সেন্টেন্সটা আবার লিখি, মোস্ট অফ দেম attend the meeting। তাহলে প্রিপোজিশনের পরে দেম অবজেক্ট, তার মানে এটা সাবজেক্টিভ রূপ দে। বাক্যে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু বা ডাজের সাহায্য নিতে হবে। তাহলে দেমের সাথে দেম, দে, তার মানে ডু, অ্যাফার্মেটিভ ডোন্ট দে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ঠ্যাগ কোয়েশ্চেনের মোটামুটি ক্লাসটা ছিল এইরকম। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু রুল নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটা আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।